নওশাদকে না আটকাতে পারলে এদের তাহলে নকল যুদ্ধ শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি ধরা পড়ে যাবে। এরা নকল যুদ্ধ করে যাবে আর নওশাদকে আটকা, ওই জন্য নওশাদকে আটকাচ্ছে। এই যে আরে এই প্রোগ্রামে কি বলে ব্যানার লাগাতে দেবে না, আপনার মাইক খুলে দেবে, আরে অসভ্যতা আমি করেনি। যেখানে তৃণমূলের ব্যানার ঝুলছে ওখানে আইএসএফের ব্যানার তার পাশে ঝুলানো যাবে না, নাকি বাবা কালী সম্পত্তি নাকি তৃণমূলের রাজ্যটা। এই যে এত বাধা, এত বিপত্তি, তারপরেও আমরা দেখছি মানুষ আসলো, সমাবেশ হলো, নওশাদ সিদ্দিকী নেই, দলের চেয়ারম্যান নেই, দলের রাজ্য সম্পাদক নেই, দলের আরও নেতারা নেই, কিন্তু প্রোগ্রাম অনেকটাই দেখা যাচ্ছে যে সফল হয়েছে। কি বলবেন? ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজ্য কমিটির, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজ্য কমিটির ট্রেজারার ছিলেন, অনেকে ছিলেন, অফিস সেক্রেটারি ছিলেন, বাকিরা ছিল। আমরা তো লিডার তৈরি করার পক্ষে, একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট আমরা তো করতে চাই না। আমাদের সবটাইকেই আমরা লিডার, আমাদের পরের লেয়ারে লিডার তৈরি করার আমার চেষ্টা চলছে। দেখুন, নিয়ত লক্ষ্য যদি ঠিক থাকে, কোনো শক্তি অপশক্তি আপনাকে আটকাতে পারবেন না, পারবে না, পারবে না, পারবে না। হ্যাঁ, চলার পথে কিছু ধাক্কা সমস্যার সম্মুখীন হতে হবে, সেটাকে কাটিয়ে উঠতে হবে। সেটাই হচ্ছে পলিসি তৈরি করে এটাকে কাউন্টার দিতে হবে। পলিসি তৈরি করছি। আর একটা বিষয় আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে, আমরা এতদিন ধরে দেখতাম উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, পশ্চিমবাংলার বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর নির্যাতন নেমে আসছে। এই সংখ্যালঘুদের উপর, মুসলমানদের উপর এই নির্যাতন কেন বারবার? এদের ব্যর্থতার জন্য। সর্বপ্রথম দোষ মুসলমানদের। যে আপনি বলছেন সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন নেমে আসছে, মুসলমানদের সবথেকে বড় দোষ। এই দোষের কারণে এদের উপর অত্যাচার নেমে আসছে। আপনি ইনসাফ চাইছেন, আপনার প্রতি অন্যায় নয় আপনি বলছেন, আপনি যখন তো ভোট দিচ্ছেন আপনি তো নিজের প্রতি অন্যায় করছেন। ভোট দেবেন আপনি তৃণমূলকে, আর তৃণমূলের কাছে আপনি ইনসাফ চাইবেন? হতে পারে এটা? আপনি ভোট দেন ওই লোক কি যে ইনসাফকে প্রতিষ্ঠা করতে পারে। আপনি ভোট দেওয়ার সময় তো অন্যায়টা করে ফেলেছেন, ফলে 5 বছর আপনাকে অন্যায় ভোগ করতে হবে। আপনি ভাবুন, একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একটা বিধায়ককে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলকে প্রায় 3 ঘন্টা ধরে সল জব হলো। ভাবতে পেরেছেন? যদি মানুষ 10টা আইএসএফ বা সংযুক্ত মোর্চাকে দিত, আমি মানুষকে ভাবতে বলবো আগামী দিনের কথা। এক নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য মমতা ব্যানার্জির ফুল টিম পাগলা হয়ে যাচ্ছে। যদি আপনারা 2026-এ 10টা পাঠান, এই সরকারের অন্যায় করাকে বন্ধ করে দাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 10টাই সংযুক্ত মোর্চা বা আইএসএফের থাকতো না, ওই 77-এর লাভ হবে না সংখ্যা দিয়ে। 10টা যদি সলিড আপনারা পাঠাতে পারতেন, তাহলে আমার তিলোত্তমাও বিচার পেয়ে যেত এতদিনে, যারা সমস্ত মালগুলোকে লুকোতে পারতো না আর আড়াল করতে পারতো না, সিবিআইয়ের চার্জশিটও ঠিকঠাক দিত। আর আমার আনিসকে যারা খুন করেছে, যে পুলিশ কর্তারা যুক্ত আছে, তারাও ছাড় পেত না। ওয়াকাফ সম্পত্তি 75,000 বিঘে পশ্চিমবাংলায় আছে, সেটা উদ্ধার করতে সরকারকে বাধ্য করতো। দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সেটাও উদ্ধার করে মন্দিরে ফিরিয়ে দেওয়া হতো। রিফিউজি ল্যান্ড, আমার রিফিউজি ভাইদের জন্য সরকার যে সম্পত্তিগুলো দিয়েছে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে, সেটাও ফিরিয়ে দেওয়া হতো। এক কথায় সুশাসন প্রতিষ্ঠা হতো। নাহলে এই 10 জন মিলে সরকারের ঘুমকে হারাম করে দিত। একা যেটা করছি, আর যদি 9 জন থাকতো কী হতো, ভাবার সময় এসেছে। একটু ভাববেন, জনগণের উদ্দেশ্যে বলছি। আপনি যেটা বলছেন না মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, মুসলমানদের দোষে হচ্ছে, মুসলমানদের দোষে হচ্ছে। আপনি ভোটে জিতিয়ে আবার কাকে পার্লামেন্টে পাঠালেন? যে সিএ ভোটাভুটির সময় যিনি পার্লামেন্টে ভোট না দিয়ে পালিয়েছিল, তাকে আবার পাঠালেন। তাহলে ওয়াকাফের যখন ভোটাভুটি হবে, সে ভোট দেবে তো? মুসলমানদের আমি উদ্দেশ্যে বলবো, তাহলে পাঠানোর কাকে দরকার ছিল? ওয়াকাফ বিলের যখন ভোটাভুটি হবে, তখন যে দাঁড়িয়ে প্রতিবাদ করবে তাকে পাঠান নি। আর আপনি বলছেন ওয়াকাফ সম্পত্তি বাঁচাতে পারে, বাঁচাবে কে? যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে তো আপনার লোককে পাঠাতে হবে। পথে ঘাটে রাস্তায় আন্দোলন করলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ওটা ওয়ান অফ দ্য পার্ট অফ প্রোটেস্ট। বাট যেখান থেকে আইনটা তৈরি হচ্ছে সেই আইনসভার মধ্যে আপনার না লোক থাকলে আপনি ফেলিওর। আপনার লোক নাই, আদিবাসীর লোক নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি। দলিতের লোক নাই, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলমানের লোক নাই, সংখ্যাদের খুব কম। যদি আদিবাসীর সংখ্যা বেশি থাকতো, তাহলে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নিল, তাহলে
পার্লামেন্টের মধ্যে হট্টগোল আমি দেখতে পেতাম, সেই অর্থে দেখতে পেলাম না। আছে আদিবাসী সমাজের সংরক্ষিত সিট থেকে এমপি, কিন্তু সব স্ক্রু টাইট দিয়ে আছে পিছন দিক থেকে। যেভাবে দলিতদের উপরে অত্যাচার চলছে সারা দেশে, দলিত ছেলে বাইক নিয়ে এগিয়ে গিয়েছে, তাকে বাইক থেকে নেবিয়ে মারছে, সেই প্রোটেস্ট পার্লামেন্টের মধ্যে দেখলাম না। দলিত হওয়ার জন্য গতকালকের খবর, ছত্তিশগড়ে তার নাকি বাড়িতে গোমাংস ছিল, বাড়িতে ঢুকে বজরং দলের লোকেরা এমন উত্তেজনা তৈরি করেছে, ছেলেটি 23 বছর বয়স সুসাইড করে নিয়েছে। কই এই নিয়ে কোনো চর্চা হচ্ছে দলিত এমপিদের মুখে? সংখ্যায় অনেক দলিত এমপি আছে, কিন্তু প্রকৃত দলিতের এমপি নাই, সংখ্যা খুব কম। মুসলমানদের ওপরে সারা রাজ্যে যেভাবে, সারা দেশে যেভাবে অত্যাচার চলছে, সেই নিয়ে কথা বলার লোক কোথায়? খুব কম। আর ভোটের সময় যারা একটু তেল লাগিয়ে দেয়, মাখুম লাগিয়ে দেয়, তাদেরকে আপনারা পাঠিয়ে দেন। সহ্য করুন, আপনারা মুসলমান সহ্য করুন, আদিবাসী সহ্য করুন, দলিত সহ্য করুন। আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের উপর অত্যাচার হচ্ছে আপনাদের দোষে। আপনারা নিজের হাতে নিজের ভাগ্যটাকে ঠিক করেন ডেমোক্রেসিতে। আমি 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 কোন ডেমোক্রেসির ভাগ্যর কথা বলছি? ডেমোক্রেসিতে কাকে পাঠাবেন আপনি ঠিক করেন। আপনাতে এত পাওয়ার আছে, আপনি খাওয়ার ইচ্ছা কাছে আম আর আমরা গাছ লাগালে আম পাবেন? আপনি চাইছেন নাই হোক, আপনি চাইছেন আপনি সেফ থাকবেন, সিকিউর থাকবেন। যদি চান তাহলে ওই কাউন্টার আলাদা, মানে শোরুম আলাদা, আর ভাঁড় একটা, ওদেরকে পাঠালে কিচ্ছু লাভ হবে না। পাঠাতে হবে কাকে? যারা দলিত, আদিবাসী, মুসলমান, পিছড়ে বর্গের সহ উচ্চবর্ণের মানুষের জন্য ভাবে, তাদেরকে। শেষ প্রশ্ন আপনার কাছে যেটা করব, যে এত বাধা বিপত্তি, এত আটকানোর চেষ্টা, তারপরেও আপনাদের প্রোগ্রাম সফল, কি বলবেন সরকারের উদ্দেশ্যে, শাসকের উদ্দেশ্যে কি বলবেন? শাসকের উদ্দেশ্যে এটাই বলবো, যে টাকা খরচ করে নওশাদদেরকে আটকানোর জন্য কোর্টে লড়াই করলেন, ওই টাকার যদি সঠিক স্যালাইনগুলো হসপিটালে যেত, তাহলে অনেক যেগুলো মানুষ ক্ষতি হলো, অনেক মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচত। যে টাকা খরচ করে প্রতিনিয়ত কোর্টের কাছে চড় খান, সে টাকা ওইখানে না খরচ করে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর ব্যবস্থা করুন। যে টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে চোরেদেরকে বাঁচানোর জন্য সিবিআই না করে ফেলে, ইডি না করে ফেলে বলে করেন, ওটা বন্ধ করে ওই টাকা দিয়ে যে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করুন এবং মাইনেগুলো দিন। ওই টাকাতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। 2011 সালে একজনের মাথাপিছু ঋণ ছিল 12,000 টাকার কাছাকাছি। আর 1947 থেকে 2011, এই এত বছরে একজন মানুষের মাথাপিছু জন্মানোর সাথে সাথে একটা শিশু, তার মাথায় প্রায় 12,000 টাকা ঋণ হয়ে যাচ্ছে। আর ওটা 2025 সালে এসে ওটা প্রায় 62,000 টাকা। তাহলে আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন না বাংলার প্রতিটি নাগরিকের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছেন? মাননীয়া, এটা বাংলার মানুষ যেদিন বুঝতে পেরে যাবে, নবান্ন থেকে টেনে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে নামিয়ে দেবে, এটা মাথায় রাখুন। কারণ আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পরে আপনি বাংলা শাসন কার্যে আপনি নাও থাকতে পারেন, 100 বছর পরেও নাও থাকতে পারেন, 500 বছর পরেও। কিন্তু যতদিন মানুষ চাইবে থেকে গেলেন, যদিও চুরি করছেন সেটা আমি যাচ্ছি না, কিন্তু ঋণটা তো আমাকে বাংলার নাগরিককে চুকাতে হবে। এটা আপনি সিটে আছেন, এখন আপনি যা ইচ্ছা করে যাচ্ছেন, কিন্তু সিটটা তো আমাদের। কালকে তো জুতো যিনি সেলাই করেন তিনিও বসতে পারেন ওই সিটে, যিনি মাস্টার টিচার তিনিও বসতে পারেন, যিনি পিস সাহেব তিনিও বসতে পারেন, কালকে কোনো একজন সন্ন্যাসী ওই সিটে বসতে পারে। সিটটা তো আমাদের বাংলার, চেয়ারটা তো আমাদের। চেয়ারে বসে যে ক্ষতি বাংলার করে দিচ্ছেন, বাংলার মানুষকে চুকাতে হবে। এই বাংলার মানুষ এটা বুঝতে পারছে না যে ঋণটা হলে আমাদের ক্ষতি কী। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে কেন? এটা রাজ্য সরকার বাড়াচ্ছে তো, ট্যাক্স যত নেবে দাম তত বাড়বে, বা অবৈধ পন্থা অবলম্বন করে যত টাকা তুলবে তত আমাদের উপরে এইগুলো বাড়বে। রাজ্য সরকার ঋণ করছে, আর দায় আমাদেরকে সবার ঘাড়ে পড়ছে। রাজ্য সরকারের কাছে অনুরোধ করবে এটাই, গঠনমূলক রাজনীতি করুন। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ গঠনমূলক রাজনীতিকে ওয়েলকাম করে। আপনারা প্রয়োজনে সহযোগিতা চাইলে 100 বার প্রস্তুত আছি রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজ্যবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি কোন দল থেকে বিলং করেন আমার দেখার দরকার নেই, আমরা প্রস্তুত আছি। কিন্তু এই হিংসার রাজনীতি করলে বেশি দিন আপনাদের আর থাকবে না, বাংলার মানুষ কিন্তু আপনাদেরকে গঙ্গায় ছুঁড়ে ফেলবে।